ব্যর্থ ইসরায়েলের আয়রন ডোম, হিজবুল্লাহর রকেট গুড়িয়ে দিচ্ছে দেশটির স্থাপনা। ইমরান খানের দল নিষিদ্ধ করবে কেন? পিটিআই এর জনপ্রিয়তাকে কি ভয় পাচ্ছে পাক সরকার? আহত ট্রাম্পেই ভরসা রিপাবলিকানদের, নিজের সমালোচককেই বানালেন ভাইস প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভেঙে পড়েছে ইসরায়েলের শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলাকে শনাক্তই করতে পারছে না আয়রন ডোম। মঙ্গলবার হিজবুল্লাহর বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলায় গুড়িয়ে গেছে ইসরায়েলের সামরিক স্থাপনা সহ বহু ভবন। একই সঙ্গে চলছে লোহিত সাগরে হুথিদের হামলা। মঙ্গলবার ইসরায়েলের মালিকানাধীন 3 জাহাজে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে হুথিরা। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। রাতের অন্ধকার আকাশ ভেদ করে বৃষ্টির মতো একের পর এক রকেট ও মিসাইল হামলা আর সাইরেনের শব্দে কেঁপে উঠছে ইসরায়েল। লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের বিধ্বংসী মিসাইলের আঘাতে গুড়িয়ে গেছে ইসরায়েলের গোয়েন্দা স্থাপনা, অস্ত্র ও নানা গুপ্তচর বৃত্তির সরঞ্জাম। গেল কয়েকদিনের মধ্যে মঙ্গলবার অনেক বেশি বিধ্বংসী হয়ে ওঠে হিজবুল্লাহ। তাদের সাথে যোগ দিয়েছে লেবাননের আরও একটি সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েলের শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও আটকাতে পারছে না হিজবুল্লাহর হামলাকে। তাদের হামলার মুখে রীতিমতো ব্যর্থ ইসরায়েলের আয়রন ডোম। শুধু হিজবুল্লাহ নয়, হুতিদের হামলায়ও দিশেহারা ইসরায়েল। লোহিত সাগর ও ভূমধ্যসাগরে ইসরায়েলের মালিকানাধীন 3টি জাহাজে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুতিরা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজগুলো। গাজার ভেতরেও ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বেঘোরে প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনারা। আর এর জেরে গাজায় ফিলিস্তিনি শরণার্থী শিবির, জাতিসংঘ স্কুল সহ সব নিরাপদ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হত্যা করছে শত শত নিরীহ ফিলিস্তিনিকে। মঙ্গলবার একদিনে খান ইউনিসের একটি শরণার্থী শিবির ও নুসৈরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়ে অন্তত 40 জনকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইসরায়েলের নৃশংস হামলায় মৃত্যুপুরী গাজার বাতাসে রক্তের গন্ধ ভেসে বেড়াচ্ছে বলে জানালেন ইউএনআরডব্লিউ এর কর্মকর্তারা। তারা জানালেন ভূখণ্ডটিতে এখন আর কোনো নিরাপদ অঞ্চল নেই, বরং নিরাপদ ঘোষিত অঞ্চলগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজার খান ইউনিসে নিরাপদ ঘোষিত একটি এলাকায় জড়ো হওয়া মানুষের ওপর ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। শনিবার হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফকে হত্যার উদ্দেশ্যে আল মাওয়াসিতে ওই হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 90 জন নিহত ও প্রায় 300 মানুষ আহত হন। হামলার পরপরই স্থানীয় নাসের মেডিকেল কমপ্লেক্সে দেখা যায় হতাহতদের উপচে ওঠা ভিড়। সে সময় হাসপাতালটিতে নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন ইউএনআরডব্লিউ এর ডেপুটি হিউম্যানিটেরিয়ান কোঅর্ডিনেটর অ্যান্ড ডিরেক্টর স্কট অ্যান্ডারসন। গত 9 মাসের গাজা যুদ্ধে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখেননি বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানান তিনি। স্কট বলেন, হামলার পর চিকিৎসার আশায় নাসের মেডিকেলে ছুটে যায় আহতরা। তাদের মাঝে গুরুতর আহত অনেক নারী ও শিশু ছিল। অনেকে ছিল পক্ষাঘাতগ্রস্ত বা অঙ্গচ্ছেদের শিকার। চারপাশের বাতাস ভরে ছিল রক্তের গন্ধে। এক স্বাস্থ্যকর্মী মেঝে থেকে যেন রক্তের পুকুর ছেঁকে তুলছিলেন। জীবাণুনাশকের সরবরাহ না থাকায় পানি দিয়েই মোছামুছির কাজ করতে হচ্ছিল তাকে। হাসপাতালের শয্যা থেকে শুরু করে কোনো কিছুরই পর্যাপ্ত সরবরাহ নেই। ওষুধ আর সরঞ্জামের অভাবে নিরাময়যোগ্য অনেক আঘাতেরও সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক শিশু দেখেছি হামলায় যাদের এখন পর্যন্ত 2 বার অঙ্গচ্ছেদের মধ্য দিয়ে যেতে হয়েছে। স্কট জানান, হাসপাতালে এমন অনেকের সাথে কথা হয়েছে যারা প্রাণ বাঁচাতে একের পর এক নিরাপদ ঘোষিত অঞ্চলে ছুটে বেড়াচ্ছে, অথচ সেসব জায়গায় গিয়েও হামলার শিকার হচ্ছে। তথাকথিত এই নিরাপদ অঞ্চলগুলোকে এখন ভাঁওতাবাজি বলছেন গাজাবাসী। এসব জায়গায় জড়ো হওয়া মানুষের ওপর ইসরায়েল পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে বলছেন তারা। হাসপাতালে এক নারীর সঙ্গে কথা হলো। তিনি জানান, তাদের রাফায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এই বলে যে ওই অঞ্চলটি নিরাপদ। এরপর রাফায় হামলা চালিয়ে বলা হয় মাওয়াসিতে যেতে, ওই অঞ্চলটি নিরাপদ। কিন্তু তা ছিল জলজান্ত মিথ্যা। মাওয়াসিতেও ভয়াবহ হামলার মুখে পড়তে হলো তাদের। গাজা উপত্যকার কোনো জায়গায় বর্তমানে নিরাপদ নয়।
নিরাপদ ঘোষিত এলাকাগুলো মূলত পরিণত হয়েছে এক ধরনের মৃত্যু ফাঁদে। এ অবস্থায় যুদ্ধের অবসান হওয়া ছাড়া নিস্তারের আর কোনো পথ খোলা নেই গাজাবাসীর সামনে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের ব্যাপক জনপ্রিয়তার কারণেই কি পিটিআইকে নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার? বিশ্লেষকরা বলছেন, পিটিআই 20টির বেশি সংরক্ষিত আসন পেলে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে পিটিআই। দুর্বল হবে বর্তমান জোট, আর এই কারণেই পিটিআইকে নিষিদ্ধ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা পাকিস্তানে অঘোষিত সামরিক আইন চলছে বলে অভিযোগ করেছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। শুধু ইমরান খান নয়, এবার পাকিস্তানের রাজনীতিতে কোণঠাসা হওয়ার আশঙ্কায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সম্প্রতি পাকিস্তান সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রথমে সরকার মামলা করবে, এরপর দেশটির সুপ্রিম কোর্ট পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে ইমরান খান ও সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও করা হবে বলে জানান তিনি। অনেকদিন ধরেই পিটিআই ও ইমরান খানের সমালোচনা করে আসছেন এই তারার। 2022 সালে ইমরানের স্ত্রী বুশরা বিবির এক সহযোগী তারারকে মানহানিকর বিবৃতি বন্ধ করতে আইনি নোটিশও পাঠিয়েছিলেন। আর সেই তারারই এখন তথ্যমন্ত্রীর চেয়ারে বসে ইমরানের দলকে নিষিদ্ধ করার তোড়জোড় শুরু করেছেন। পিটিআইকে নিষিদ্ধ করতে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন জোট পিএমএলএন। তবে পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তে মোটেও খুশি নয় যুক্তরাষ্ট্র। পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার। সংবিধানের 17 নম্বর আর্টিকেলে সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অধিকার দেওয়া হয়েছে। একাধিক অভিযোগ এনে ইমরান খানের দলকে নিষিদ্ধ করা হচ্ছে, যার মধ্যে প্রধান অভিযোগটি হল বিদেশ থেকে পিটিআই এর তহবিল সংগ্রহ করা, যেগুলোর উৎস পাকিস্তানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া পাকিস্তানের সামরিক স্থাপনায় পিটিআই এর সমর্থকদের হামলা ও রাষ্ট্রীয় গোপন নথি প্রকাশের অভিযোগও আছে পিটিআই এর বিরুদ্ধে। আইএমএফ এর সঙ্গে পাকিস্তানের চুক্তি বানচাল করার চেষ্টা করেছিলেন পিটিআই নেতারা, এমন অভিযোগও সামনে নিয়ে আসা হচ্ছে। গত 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে পিটিআইকে অযোগ্য ঘোষণা করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। ফলে দলগতভাবে নয়, স্বতন্ত্র হিসেবে অংশ নিয়ে পিটিআই এর প্রার্থীরা ব্যাপক সফলতা পান। কিন্তু নির্বাচনের আগে পিটিআই এর দলীয় প্রতীক নিষিদ্ধ করা হয়। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে পিটিআই। নির্বাচনের পর পিটিআইকে সংরক্ষিত আসনও দেওয়া হয়নি। তবে গত শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট বলেছে পিটিআই দল হিসাবে যোগ্য, তারা 20টির বেশি সংরক্ষিত আসন পাবে। আর এমনটি হলে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ সাধারণ পরিষদে একক দল হিসেবে পিটিআই সংখ্যাগরিষ্ঠতা পাবে। এতে দেশটির বর্তমান দুর্বল জোট সরকার আরও চাপে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এ কারণে পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 71 বছর বয়সী ইমরান খান 1996 সালে গঠন করেছিলেন পিটিআই। 2018 সালে পাকিস্তানে ক্ষমতায় আসে তার দল। অনাস্থা প্রস্তাব হারানোর পর তার সরকারের পতন ঘটে 2022 সালের এপ্রিল মাসে। একাধিক মামলায় ফেঁসে বর্তমানে ইমরান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। গত আগস্ট থেকে জেলে থাকা ইমরান খানকে গত শনিবার ইদ্যত মামলা থেকে খালাস দিয়েছিল আদালত, কিন্তু কর্তৃপক্ষ নতুন আটক আদেশ জারি করায় তিনি আর মুক্তি পাননি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সশস্ত্র স্বাধীনতাকামীদের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক সেনা কর্মকর্তা সহ অন্তত 4 সেনা সদস্য। একে কাশ্মীর নিয়ে সরকারের ভুল নীতির মাসুল বলেছেন বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জম্মু ও কাশ্মীরে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হল সেনাবাহিনী। এর জেরে মঙ্গলবার সকাল থেকে ব্যাপক তল্লাশি অভিযানে নামে সেনা পুলিশের যৌথ বাহিনী।
সেনা সদর জানিয়েছে, সন্ত্রাসীদের গোপনে সংঘটিত হওয়ার খবরে স্থানীয় সময় সোমবার রাত 9টার দিকে দোদা জেলার দেশা বনাঞ্চলে তল্লাশি অভিযানে নামে সেনা সদস্যরা। মঙ্গলবার সকালে জানানো হয়েছে, অভিযান চলাকালে গোলাগুলিতে ক্যাপ্টেন ব্রিজেশ থাপা সহ 4 জন সেনা সদস্য নিহত হয়েছেন। আরও 5 সেনার অবস্থা গুরুতর। এ নিয়ে গেল প্রায় 2.5 বছরে শুধু জম্মু ও কাশ্মীরেই 47 জন সেনা নিহত হল। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে থেকে অনুপ্রবেশ করা 60 জনের বেশি জঙ্গি রাজ্যের 10টি জেলায় সন্ত্রাসী হামলার প্রশিক্ষণ দিচ্ছে। সামাজিক মাধ্যমে রাহুল গান্ধী দাবি করেছেন, জম্মু ও কাশ্মীর নিয়ে মোদী সরকারের ভুল নীতির মাসুল দিচ্ছে সেনা সদস্যরা। এসব হামলার সুষ্ঠু তদন্ত ও শক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প, বিতর্ক আর সমালোচনা যার নিত্যসঙ্গী। প্রত্যাশিত আনুষ্ঠানিক ঘোষণায় সেই ট্রাম্পকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে রিপাবলিকান পার্টি। সবকিছু ছাপিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছে হত্যা চেষ্টা থেকে সদ্য বেঁচে ফেরা আহত ট্রাম্পের সরব উপস্থিতি। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। কানে ব্যান্ডেজ নিয়ে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে হাজির সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক একদিন আগে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে গুলির আঘাত আর মাত্র 1 থেকে 1.5 ইঞ্চি হেরফের হলেই জীবিত ট্রাম্পের এই দ্যুতি ছড়ানো উপস্থিতির পরিবর্তে হতে পারত ট্রাম্পের স্মরণ অনুষ্ঠান। সম্মেলন স্থলে ট্রাম্পের সমর্থকদের কণ্ঠে ছিল একটাই শব্দ, ফাইট, যা মুষ্টিবদ্ধ হাতে ওই দিন বলেছিলেন রক্তাক্ত ট্রাম্প। উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে 4 দিনব্যাপী জাতীয় সম্মেলনের প্রথম দিনই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পের নাম ঘোষণা করে রিপাবলিকান পার্টি। এদিন তার প্রতি সমর্থন জানিয়েছেন দলের 2387 জন প্রতিনিধি। যদিও হত্যা চেষ্টা থেকে বেঁচে ফেরা ট্রাম্প সম্মেলনের শুরুর 2 দিন অনুপস্থিত থাকার প্রাথমিক সিদ্ধান্ত নিলেও পরে পাল্টেছেন। সামাজিক মাধ্যমে জানান, একজন সম্ভাব্য আততায়ীর জন্য সফরসূচিতে পরিবর্তন আনতে পারেন না। সম্মেলনের প্রথম দিন সোমবার সকালে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়ে দেন, আসন্ন নির্বাচনে তার রানিং মেট ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স। তাকে উচ্চবিত্ত সমাজের প্রতিনিধি ট্রাম্পের ক্লোন বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। 39 বছর বয়সী তরুণ নেতাই এককালে ছিলেন চরম ট্রাম্প বিদ্বেষী। 2022 সালে ওহাইও থেকে নির্বাচিত সিনেটর ভ্যান্স 2016 সালে বিভিন্ন সাক্ষাৎকারে ট্রাম্পের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছিলেন। সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে বলেছিলেন, নির্বোধ, তাকে নিন্দারও যোগ্য মনে করি না। এমনকি ট্রাম্পকে হিটলার বলতেও কুণ্ঠাবোধ করেননি। 2021 সালে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর মনোভাবে পরিবর্তন হয় ভ্যান্সের। ঘনিষ্ঠতা বাড়ে ট্রাম্পের সাথে। ইরাক যুদ্ধ ফেরত মার্কিন মেরিন সেনা ভ্যান্স দেশে ফিরে ওহাইও ইউনিভার্সিটি ও ইয়েল ল স্কুল থেকে লেখাপড়ার পাঠ চুকিয়ে কাজ শুরু করেন বিনিয়োগকারী হিসেবে। এরপর নামেন রাজনীতির মাঠে। রিপাবলিকান পার্টির এই সম্মেলন চলবে আগামী 18 জুলাই পর্যন্ত। এদিকে আনুষ্ঠানিক মনোনয়নের দিন সুখের অনুভূতিকে আরও দ্বিগুণ করে দিয়েছেন ফ্লোরিডার আদালতের বিচারক অ্যালেন ক্যানন। ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানোর মামলাটি খারিজ করেছেন তিনি। বিচার বিভাগের বিশেষ প্রসিকিউটর জেনারেল জ্যাক স্মিথের নিয়োগ সংবিধান সম্মত ছিল না দাবি করে মামলাটি খারিজের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবী। 2021 সালে ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর ফ্লোরিডায় তার মারে লাগো রিসোর্ট থেকে প্রতিরক্ষা বিষয়ক গোপন নথিগুলো জব্দ করেছিল এফবিআই। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত চীনের সিচুয়ান ও চংকিং প্রদেশ। ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি। সিচুয়ানের অন্তত 4000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইফাত জাহানের ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিম চায়নার সিচুয়ান প্রদেশ এবং চংকিংয়ে লাগাতার ভারী বর্ষণে বন্যা এবং পরবর্তীতে ভূমিধসের দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাতে ফুলে ফেপে উঠেছে আশেপাশের নদীগুলো। বন্যার পানিতে স্থানীয়দের বাড়িঘর, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যান চলাচল ব্যাহত হওয়ায় বাসিন্দারা যাতায়াতে দুর্ভোগে পড়েন।
সিচুয়ানের নেইজিংয়ের তিয়ানজিয়া শহরে বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। আটকা পড়াদের উদ্ধারে বন্যা কবলিত অঞ্চলে নৌকায় ছুটে যায় স্থানীয় পুলিশ। রোববার শহরটি থেকে ৩৭০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়। ওদিকে চংকিংয়ের কাইজো জেলায় ভূমিধসের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে প্রায় ২০০ মিটার রাস্তা চাপা পড়ে রয়েছে। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। বিধ্বস্ত অংশটুকু ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। সোমবার সকালে মেরামত কাজের প্রস্তুতি নেয় স্থানীয় কর্তৃপক্ষ। ইফাত জাহান, বাংলাভিশন। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাড়ছে রাশিয়ার শত্রুতা। মস্কোয় মোদির সাম্প্রতিক সফর নিয়ে নাখোশ পুতিন বিরোধী শিবির। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই জানা গেল রুশ সেনাবাহিনীর জন্য জুতা তৈরি করছে ভারত। এমন ব্যবসায়িক স্বার্থ ছাড়াও দেশ দুটোর ক্রমবর্ধমান মিত্রতা আরও গভীর হবে কিনা তার দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা জোট। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাশিয়ার সেনাবাহিনীর জন্য ভারতে তৈরি হচ্ছে বিশেষ জুতা। যুদ্ধক্ষেত্রে লড়াই ও দৈনন্দিন ব্যবহারে এসব সেফটি শুয়ের আছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ইউক্রেনে রাশিয়ার হামলা এখনও চলছে। এমন পরিস্থিতির মাঝেও ভারতের পূর্বাঞ্চলের প্রদেশ বিহারের একটি স্থানীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছে রুশ আর্মির মূল জুতা রপ্তানিকারক। জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির বেশিরভাগ কর্মী স্থানীয় অধিবাসী। কারখানাটিতে কাজ করা নারী শ্রমিকের সংখ্যা মোটেও কম না। কম্পিটেন্স এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড নামের ফ্যাক্টরিটির উৎপাদিত জুতার সবটাই যায় রাশিয়ান আর্মিতে। তবে কর্তৃপক্ষের আশা, সুযোগ পেলে ধরতে চান ইউরোপের বাজার। প্রতিকূল আবহাওয়া ও তীব্র শীত প্রধান অঞ্চলে ব্যবহারের জন্য রুশ সেনাবাহিনীর দরকার হয় বিশেষ ধরনের জুতা। সেফটি শু তৈরির ক্ষেত্রে নির্মাতা প্রতিষ্ঠানটিকে লক্ষ্য রাখতে হয় এসব বিষয়ও। রাশিয়ান আর্মি কা শूज का স্পেশাল अलग सा रिक्वायरमेंट है। রাশিয়ান সেনাবাহিনীর জুতা তৈরির ক্ষেত্রে আলাদা কিছু চাহিদা আছে। মিলিটারি শুগুলো ওজনে হালকা হতে হয়, পিছলে যেতে পারে এমন হওয়া যাবে না। -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো চরম পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা থাকতে হবে। আমরা এসব বিষয় মাথায় রেখেই সেফটি শু তৈরি করি। সম্প্রতি এক রাষ্ট্রীয় সফরে মস্কো যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উষ্ণ অভ্যর্থনায় তাকে বরণ করে নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যকার বিশেষ সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে একমত হন পুতিন ও মোদী। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এর মাঝেই নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠছে ভারত। পশ্চিমাদের কবজা থেকে ক্রমাগত ব্যবসা সরিয়ে নিচ্ছে তারা, যার প্রমাণ হচ্ছে নয়াদিল্লির সাথে মস্কোর নানামুখী চুক্তি। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের আপত্তি সত্ত্বেও রাশিয়ার সমালোচনা করা থেকে বিরত থেকেছে ভারত। বরাবরই আলাপ আলোচনা ও কূটনীতিক চ্যানেলের মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়ে আসছে মোদী প্রশাসন। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশটি বাড়িয়েছে রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কেনার পরিমাণ। পশ্চিমা বিশ্বের সঙ্গে ভারতের রয়েছে ভালো সম্পর্ক। অন্যদিকে রাশিয়ার সঙ্গেও বাড়ছে কৌশলগত মিত্রতা। সব দিক সামলে স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারলে বিশ্ব রাজনীতিতে ভারত হয়ে উঠবে একটি প্রভাবশালী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি। রুশ মিলিটারির জন্য জুতা রপ্তানিতে ভারতের সাফল্য সামরিক খাতে আরও বাড়াতে পারে দেশটির ব্যবসা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। নতুন করে ইউক্রেনের একটি MiG-29 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, সেদিন যুদ্ধবিমান ছাড়াও ইউক্রেনের অন্তত 36টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের 628টি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ক্রেমলিন। হিজল জোবাইরের আরেকটি ডেস্ক রিপোর্ট। বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের সম্মুখ রণাঙ্গন গুড়িয়ে দিয়ে এগিয়ে যাওয়ার দাবি জানাচ্ছে রাশিয়া। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শেষ 24 ঘণ্টায় আক্রমণের মুখে অন্তত 1900 সেনা হারিয়েছে ইউক্রেন। এদিন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ইউক্রেনের একটি MiG-29 যুদ্ধবিমান ভূপাতিত করে বলেও জানানো হয়। বিবৃতিতে শেষ একদিনে যুদ্ধবিমান ছাড়াও ইউক্রেনের 36টি ড্রোন, মার্কিনীদের সরবরাহ করা বেশ কিছু হাউইটজার কামান ও হিমার্স থেকে ছোড়া 5টি রকেট,
উল্লেখযোগ্য সংখ্যক ট্যাঙ্ক, সাঁজোয়াজান, একটি রাডার স্টেশন সহ বিপুল গোলাবারুদ ধ্বংসের দাবি জানানো হয়। মঙ্গলবার আরেক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহে রাশিয়ার সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 130 জন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বেলগোরোদ ও দোনেস্ক অঞ্চলে। অন্যদিকে সোমবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে জানানো হয়, শেষ 24 ঘণ্টায় রুশ সেনাদের সাথে ইউক্রেনীয় সেনাদের 69টি খণ্ডযুদ্ধ হয়েছে। সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হয় পোক্রোভাস্ক অঞ্চলে। তবে এখনও ইউক্রেনের সেনাদের হাতে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে। এদিন লেম্যান অঞ্চলে রুশ সেনারা 3টি হামলা চালায় বলেও জানানো হয়। এদিকে এখনই নিজেদের সরবরাহ করা অস্ত্র দিয়ে ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলার অনুমোদন দেওয়ার কথা ভাবছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে ইউক্রেনকে কেবল তাদের নিজ সীমান্তের মধ্যে হামলার অনুমোদন দেয়া আছে। এসব অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমোদন দেয়া যথাযথ হবে না বলে মনে করছে ওয়াশিংটন। তবে ইউক্রেনকে নিয়মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্রের যোগান দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ম্যাথিউ মিলার। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় অনুষ্ঠিত হল পার্লামেন্ট নির্বাচনের ভোট নেওয়া। তবে ভোট দিতে পারেনি গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত লাখো সিরিয়ান নাগরিক। এই ভোট কি দেশের অর্থনীতি ও রাজনীতিতে কোনো পরিবর্তন আনবে? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চলমান গৃহযুদ্ধের মধ্যেই সিরিয়ায় চতুর্থবারের মতো সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি 4 বছর পরপর দেশটির সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এবার মোট ভোটারের সংখ্যা জানায়নি দেশটির সরকার। 2024 সালের সংসদীয় নির্বাচনে 1516 জন প্রার্থী 250টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত নির্বাচনের তুলনায় এবার প্রার্থী হিসেবে ব্যবসায়ীদের অংশগ্রহণ ব্যাপক হারে দেখা গেছে। নির্বাচনে দেশটির উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব অংশের লোকজন ভোট দিতে অযোগ্য ও গৃহযুদ্ধের পর থেকে বাস্তুচ্যুত হওয়া লাখ লাখ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে পড়ে। বর্তমানে দেশটির অর্থনৈতিক উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করা অপরিহার্য বলে মনে করছেন অনেকে। এছাড়া অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতিগুলোরও সংস্কার করা প্রয়োজন বলেও মনে করছেন তারা। তারা বলেন, দখলকৃত অঞ্চল এবং তেল ও গমের ক্ষেত্র দখলদারদের হাত থেকে মুক্ত করা দরকার। তা না হলে সিরিয়াকে আগের মতো পুনর্গঠন করা যাবে না। সিরিয়া, লেবানন এবং ইরাক সীমান্তে যৌথভাবে এক মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রার্থীরা, যাতে নানা শহরের মানুষ অবাধে যাতায়াত করে নিজেদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে নানা ধরনের সংকটের মুখোমুখি হয়ে পড়েছে দেশটি। এখনও শ্রমিকদের সস্তা মজুরিতে খাটানো হয়। সিরিয়ার উপকূলীয় অঞ্চলগুলোতে কৃষকদের সার এবং কীটনাশকের সংকট থাকা সত্ত্বেও নেই কোনো প্রয়োজনীয় পদক্ষেপ। জাতিসংঘের তথ্য অনুসারে দেশটিতে বর্তমানে দারিদ্র্য সীমার নিচে বাস করছে প্রায় 90% নাগরিক। নির্বাচনের পর দেশটির অর্থনৈতিক সংস্কারে বড় পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন অনেকে। ইফাত জাহান, বাংলা ভিশন। প্যারিস অলিম্পিক গেমস সম্প্রচারে সিএমজির 8K আল্ট্রা হাই ডেফিনিশন সম্প্রচার ভ্যান সোমবার ফ্রান্সের প্যারিসে পৌঁছেছে। এর আগে বেইজিং থেকে রওনা হয় ভ্যানটি। নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে ট্যাক্স সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করার পর ভ্যানগুলো বিকেলের দিকে ফ্রান্সের রাজধানীতে গিয়ে পৌঁছায়। বিস্তারিত ইফাত জাহানের আরেকটি প্রতিবেদনে। প্যারিস অলিম্পিক গেমস সম্প্রচারে সিএমজির 8K আল্ট্রা হাই ডেফিনিশন সম্প্রচার ভ্যান বেইজিং থেকে রওনা হয়ে সোমবার ফ্রান্সের প্যারিসে পৌঁছেছে। এর আগে নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে ট্যাক্স সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করে ভ্যানগুলো ফ্রান্সের রাজধানীতে রওনা দেয়। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক মিডিয়া সংস্থা হিসেবে সিএমজি প্যারিস অলিম্পিক গেমসের প্রধান সম্প্রচারকের দায়িত্ব পালন করবে। এর আগে নেতৃস্থানীয় সম্প্রচারকারী দল হিসেবে কাজ করতে বড় আকারে প্রস্তুতি নেয় সিএমজি। এ সময় দর্শকদের চমক দিতে কাজ করবে বিশ্বমানের ও শক্তিশালী সম্প্রচার দল।
4টি প্রধান ইভেন্টে পরিষেবা দলের 2000-এরও বেশি কর্মী নিয়ে মাঠে থাকবে প্রযুক্তিবিদরা। যে কোনো ধরনের খারাপ সিগন্যাল প্রতিহত করতে কাজ করবে তারা। সিএমজির এর সম্প্রচার চলবে 400 ঘন্টারও বেশি সময় ধরে। এর আগে ই স্পোর্টস ইভেন্টে প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে সিএমজি। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।